নিজের প্রয়োজনীয় কিছু কাপড়, কাগজপত্র আর ল্যাপটপ ব্যাগে গুছিয়ে নিল। ঘরের প্রতিটি কোণে তার 3 বছরের সংসারের স্মৃতি ছড়িয়েছিল, কিন্তু সেদিন তার চোখে কোনো জল ছিল না, কারণ কান্নারও একটা সীমা থাকে। যখন একজন মানুষ বারবার অবহেলিত হয়, তখন একসময় তার কান্নাগুলো শুকিয়ে যায়। সকাল 8টার দিকে সে আমেনা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। আম্মা, আমি কয়েকদিনের জন্য আম্মুর বাসায় যাচ্ছি। আমেনা বেগম খবরের কাগজ থেকে চোখ না তুলে বললেন, যাও, মাথা ঠান্ডা করে এসো, এত রাগ নিয়ে সংসার করা যায় না। নীলা খুব মৃদু হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল। তার ট্রলি ব্যাগটা দেখে শাশুড়ি একবারও মনে হলো না যে বিষয়টা স্বাভাবিক নয়, কারণ তারা সবাই ধরে নিয়েছিল নীলা আগের মতোই 2-1 দিন পরে ফিরে আসবে। কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম ছিল। বাপের বাড়িতে পৌঁছে নীলা প্রথমবারের মতো নিজের ফোনটা বন্ধ করলো। তারপর টানা 2 দিন কারো ফোন ধরলো না। তৃতীয় দিনের সকালে আরিফ ঢাকায় ফিরে কাজ শেষ করে বাসায় ফিরলো। বাড়িতে ঢুকে সে প্রথম ফ্রিজ খুললো। খালি, পুরো ফাঁকা, একটা ডিম পর্যন্ত নেই। আম্মা, বাজার করোনি? আমেনা বেগম বিরক্ত মুখে বলল, সময় পাইনি, নীলা তো নেই। কোথায় গেছে? তার মায়ের বাসায়। আরিফ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিল না, কিন্তু যখন রান্নাঘরে সিঙ্কের জমে থাকা বাসন, ড্রয়িং রুমের ধুলো আর ওয়ার্ড্রোবের অগোছালো অবস্থা চোখে পড়লো, তখন তার কপালে ভাঁজ পড়লো। সেদিন রাতে তাকে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হলো। পরের দিন অফিসে যাওয়ার আগে সে মাকে বলল, আম্মা, অত্যন্ত একটু বাজার করতে তো পারো। আমেনা বেগম রেগে বললেন, আমি কি তোদের চাকরানি নাকি? কথাটা শুনে আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, কারণ একই কথা নীলা গত 1 বছর ধরে তাকে বোঝানোর চেষ্টা করছিল। শুক্রবারে আবার রবিবারের মতো শায়লা হাজির হলো, হাতে আগের মতো 3টা শপিং ব্যাগ। দরজা খুলে সে সোজা রান্নাঘরে ঢুকলো। তারপর 5 মিনিট পর চিৎকার করে উঠলো, আম্মা, ফ্রিজে কিছু নেই কেন? আমেনা বেগম অবাক হয়ে বলল, কিভাবে থাকবে, নীলা তো নেই। তাহলে বাজার কে করবে? তোমার ভাই করবে। শালার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ জীবনে প্রথমবার সে বুঝতে পারলো যে ফ্রিজটাকে সে নিজের ব্যক্তিগত গুদামঘর মনে করত, সেটা আসলে কেউ একজন নিয়মিত কষ্ট করে ভরিয়ে রাখতো। এদিকে 10 দিনের মাথায় পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। আর এই প্রতিদিন অফিস, বাজার, রান্নাঘর, ঘরের কাজ সামলাতে হিমশিম খেতে লাগলো। আমেনা বেগমও ধীরে ধীরে বুঝতে শুরু করলেন, নীলা শুধু রান্না করতো না, সে পুরো সংসারটা নীরবে চালাতো। এক সন্ধ্যায় আরিফ অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় বসেছিল। হঠাৎ তার চোখে পড়লো ডাইনিং টেবিলের উপর রাখা একটা সাদা খাম। খামটার উপরে তার নাম লেখা, আরিফ। কাপা হাতে খামটা খুলতে ভেতর থেকে কয়েকটা কাগজ বেরিয়ে এলো। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, আমি চলে গেছি বলে নয়, আমি চলে যেতে বাধ্য হয়েছি বলে এই চিঠিটা লিখছি। আরিফের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। সে পড়তে শুরু করলো, আর প্রতিটা লাইনের সাথে সাথে তার মুখের রং বদলাতে লাগলো, কারণ নীলা সেখানে গত 2 বছরের প্রতিটা ঘটনার হিসাব লিখে রেখেছে। কোন রবিবার কি কি জিনিস নেওয়া হয়েছিল, কত টাকার খাবার গিয়েছিল, কতবার তাকে কৃপণ বলা হয়েছিল, আর সবচেয়ে বেশি কতবার সে নিজের স্বামীর কাছ থেকে একটি মাত্র সমর্থনের বাক্য আশা করেছিল, কিন্তু পায়নি। চিঠির শেষ লাইনে লেখা ছিল, তোমার বোন আমার ফ্রিজ খালি করেছে, তোমার মা আমার সম্মান খালি করেছে, আর তুমি তোমার নীরবতা দিয়ে আমার হৃদয় খালি করে দিয়েছো। এখন আমি শুধু সেই শূন্য জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। চিঠিটা পড়ে আরিফের হাত কাঁপতে লাগলো, আর ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা ছিল একজন আইনজীবীর কাছ থেকে, আর সেই মেসেজের প্রথম লাইনটা পড়ে তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। আরিফের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আইনজীবীর মেসেজে লেখা ছিল, মিসেস নীলা আক্তার বৈবাহিক সম্পর্ক এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমাদের মাধ্যমে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। আগামী 7 দিনের মধ্যে আপনার উপস্থিতি প্রয়োজন। কয়েক মুহূর্ত যেন স্থির হয়ে বসে রইল। মনে হচ্ছিল শব্দগুলো যেন ঠিক মতো বুঝতেই পারছে না। নীলা, আইনজীবী, নোটিশ, এত দূর চলে গেছে ব্যাপারটা। সেদিন রাতে সে নীলাকে অসংখ্যবার ফোন করলো, প্রতিবারই একই উত্তর, এই নম্বরটি বর্তমানে বন্ধ আছে। অন্যদিকে আমেনা বেগমও ধীরে ধীরে অস্বস্তি বোধ করতে শুরু করছেন, কারণ গত 10 দিনে প্রথমবারের মতো তিনি উপলব্ধি করলেন, সংসার চালানো শুধু মুখের কথা নয়। রান্নাঘরের চাল প্রায় শেষ, ফ্রিজ ফাঁকা, বাড়ি অগোছালো। আরিফ অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে রান্না করতে করতে প্রায় ভেঙে পড়ছে। তবুও তার ভেতরে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল অন্য একটা বিষয়। নীলা একবারও ফোন করেনি, একবারও জানতে চায়নি সে কেমন আছে। যে মেয়েটা প্রতিদিন দুপুরে তাকে ফোন করে খেয়েছো কিনা জিজ্ঞেস করতো, সে যেন হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে গেছে। পরের রবিবার বিকেলে আবার শায়লা এলো। অভ্যাসবশত রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুললো, তারপরে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিল। এভাবে আর কতদিন চলবে? আরিফ এবার প্রথমবারের মতো বোনের দিকে সরাসরি তাকালো। কিভাবে? মানে মানে ফ্রিজে কিছু নেই, সিয়ামের জন্য কিছু নিতে এলাম। আরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর জমেছিল দীর্ঘদিনের চাপা রাগ। শায়লা, তুমি কি জানো গত 2 বছরে তুমি আমাদের বাসা থেকে কত জিনিস নিয়ে গেছো? শায়লা হেসে বলল, আরে ভাইয়া, এসব আবার হিসেব করার কি আছে? আছে। আরিফের কণ্ঠ এবার কঠিন হয়ে উঠলো, কারণ যেগুলো তুমি নিয়ে গেছো সেগুলো আকাশ থেকে পড়েনি। ড্রয়িং রুমে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আমিনা বেগম অবিশ্বাসের চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তুই কি নিজের বোনের সাথে এসব কথা
বলছিস? আজ বলছি, অনেক দেরি করে ফেলেছি বলেই বলছি। শায়লার মুখ লাল হয়ে উঠলো। তাহলে ভাবির কথা এখন আমাকে অপমান করছো? না। আরিফ মাথা নাড়লো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এই প্রথমবার শায়লা কোনো উত্তর খুঁজে পেল না, কারণ এতদিন সে জানতো তার ভাই কখনো তার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। সেই রাতে আরিফ নীলার পুরনো ডায়েরিটা খুঁজে পেল। আলমারির নিচের ড্রয়ারে রাখা ছিল। ডায়েরির পাতাগুলো খুলতে তার বুকটা ভারী হয়ে উঠলো। এক জায়গায় লেখা ছিল, আজ আবার শায়লা পুরো ফ্রিজ খালি করে নিয়ে গেল। আরিফ কিছু বলল না। আরেক পাতায়, আজ আম্মা আমাকে কৃপণ বলেছে। আরিফ চুপ ছিল। আরো একটা পাতায়, আমি বুঝতে পারছি না আমি কি এই সংসারের মানুষ নাকি শুধু একজন কর্মচারী। প্রতিটি লাইন যেন ছুরির মতো বিঁধছিল, কারণ প্রথমবারের মতো সে নিজের নীরবতার মূল্য বুঝতে পারছিল। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক নীলার সাথে দেখা করবে। কিন্তু সে জানতো না নীলা ইতিমধ্যে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা শুনে তার পৃথিবীর আরো একবার কেঁপে উঠবে। কারণ নীলা শুধু বাপের বাড়ি যায়নি, সে নিজের জীবনে এমন এক গোপন সত্য প্রকাশ করতে চলেছে যা এতদিন কেউ জানতো না। আর সেই সত্য জানার পর আরিফ বুঝতে পারবে সে শুধু একজন স্ত্রীকে হারানোর পথে নয়, বরং নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়ে ফেলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গল্পের বাকি অংশ শোনার